বর্তমান রাজনীতি যেন এক জটিল সমীকরণের মুখোমুখি। জুলাই সনদ নিয়ে অনেক প্রত্যাশা তৈরি হলেও বাস্তবায়ন প্রশ্নে এখনো আটকে আছে জুলাই সনদ। বিশেষ করে সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো ঘিরেই রাজনৈতিক দলগুলোর মাঝে মূল বিতর্ক। এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ স্পষ্ট জানিয়েছেন, সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংবিধান পরিবর্তন করার অধিকার কারণেই। রাষ্ট্র কোনো ছেলে খেলা নয়, 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারে না। অন্যদিকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর সহ 5 দফা দাবি নিয়ে রাজপথের আন্দোলনে নেমেছে জামায়াতে ইসলামী সহ ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দল। বর্তমান বাস্তবতায় রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে অগ্রসর হচ্ছে, নির্বাচন ও রাজনীতির হিসাব নিকাশ নিয়ে আজ আলোচনা করতে চাই। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন। সেই সঙ্গে আরও আছেন খালেদ সাইফুল্লাহ সোহেল, রাজনীতি বিশ্লেষক ও বিএনপি নেতা। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। মোস্তফা কামাল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম, জুলাই সনদ ঘিরে কিন্তু আমরা দেখেছিলাম একটা প্রত্যাশা তৈরি হয়েছিল, কিন্তু সেই প্রত্যাশা যেন আটকে আছে বাস্তবায়ন প্রশ্নে। আমরা এখনো দেখছি সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো ঘিরেই কিন্তু মূল বিতর্ক। এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেমনটি বলেছেন যে সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংবিধান পরিবর্তন করার কোনো অধিকার কারো নেই। কি বলবেন এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। নির্বাচন যখন সামনে আসবে তখন কিছু নতুন কথা আসবে, নতুন ন্যারেটিভ আসবে, হিসাব নিকাশও কিছু হেরফের হবে। যেমনটা হচ্ছে, বিএনপি জামাত মাস কয়েক আগেও যেই টোনে কথা বলেছে বা বছর খানেক আগে যেভাবে তারা একাট্টা ছিল, বন্ধু ছিল, মিত্র ছিল, আপনি দেখেন ক্রমেই কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে। তো নষ্ট না করলেও কিন্তু হতো, একটা লড়াই হতে পারতো, প্রতিদ্বন্দ্বিতা হতে পারতো। আর নির্বাচন তো অবশ্যই লড়াইয়ের বিষয়, কিন্তু মৌলিক বিষয়ে তাদের মধ্যে কিন্তু খুব একটা তফাৎ নেই। আপনি খেয়াল করে দেখুন, জুলাই সনদ আটকে আছে কোন জায়গায়? সনদ নিয়ে কিন্তু আপত্তি নেই, আপত্তি আছে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। তো এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তারা যখন পরস্পরের বিরুদ্ধে কথা বলেন, এমন সব কথা বলেন যেগুলো তাদেরকে নিয়ে একসময় আওয়ামী লীগ বলতো। আজকে বিএনপি জামাত নিয়ে যেসব কথা বলছে, একসময় আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে এগুলোই বলতো। 71-এর পরাজিত শক্তি, রাজাকার, আল বদর, আল শামস, এ ধরনের কথা বলতো। আবার জামাত বিএনপিকে যেসব সম্বোধন করছে, আওয়ামী লীগও কিন্তু একসময় তাই করেছে। তো ঠিক ভাষাগত এরকম সম্ভবত বিরোধটা কাম্য ছিল না। বিরোধের নানান উপাদান আছে। তো জুলাই সনদ যে জরুরি, এটা তো প্রত্যেকের জন্য জরুরি। প্রথমত আপনি ধরেন ছাত্রদের জন্য, অর্থাৎ যে ফ্রন্টলাইনার শিক্ষার্থীরা ছিল তাদের জন্য তো ফরজ, রক্ষা কবচ। যদি 5 আগস্টের স্বীকৃতি না হয়, আইনগত স্বীকৃতি, সাংবিধানিক স্বীকৃতি, সেই ক্ষেত্রে ছাত্ররা গুরুতর অপরাধী না, মারাত্মক আসামি ফৌজদারি মামলায়। তারা যা করেছে, তারা বলছে আন্দোলন, তারা বলছে বিপ্লব, তারা বলছে গণ অভ্যুত্থান। তাহলে সরকারের বৈধতা প্রশ্নে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে সরকারের বৈধতার প্রশ্ন, কিন্তু একটা সনদ দরকার আছে। এই সরকার যেভাবে আছে এখন, বিতর্কের গেলে এটা তো বৈধ পদ্ধতি নয়, এটা একটা বোঝাপড়ার পদ্ধতি। তাহলে ওই ক্ষেত্রে যখন কোনো বিপ্লব হয় বা অভ্যুত্থান হয়, ওটাই কিন্তু প্রকারান্তর একটা সংবিধান, ওটাই একটা ডিক্লারেশন। কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেমনটি বলেছেন, সংবিধান তো কোনো কচু পাতার পানি নয় যে যা খুশি যেভাবে খুশি সেভাবে বলে দিলেই পরিবর্তন হবে। এইভাবে না বললেও বোধহয় পারতেন। ওনার মেসেজটা পরিষ্কার, যে যেহেতু সাংবিধানিক বিষয়, একটু বোঝাপড়া করে হিসাব নিকাশ করেই করতে হবে। কিন্তু এইভাবে বললে যে সংবিধানের দোহাই দেয়া, সেটা তো 15 বছর আওয়ামী লীগও দিয়েছে। যে পদত্যাগ চাইলেই হলো নাকি, বিএনপি বললেই হলো নাকি, সংবিধানের বাইরে যাওয়া যাবে না। কিন্তু শেষ পর্যন্ত যেটা হলো 5 আগস্টে, এটা তো প্রত্যেকে সংবিধানের বাইরে গেলেন। একজন প্রধানমন্ত্রী এভাবে চলে গেলেন, এটা কি সংবিধানের মধ্যে পড়ে? অথবা ওনাকে ধাওয়া করতে করতে চলে যাওয়া গণভবনের দিকে, ওখানে গিয়ে আবার উল্লাস নৃত্য করা, নানানভাবে পুকুরে গোসল করা, ফ্রিজ খুলে মাছ বের করে ফেলা, ওইটা কি সাংবিধানিক সিলসিলার মধ্যে পড়ে? পড়ে না। কিন্তু যদি আপনি বলেন যে সেটা অভ্যুত্থান ছিল, বিপ্লব ছিল, সেই ক্ষেত্রে আবার বৈধ। তো
তাহলে এই রকম একটা পরিস্থিতিতে জুলাই ঘোষণা বলেন আর জুলাই সনদ বলেন, প্রক্লামেশন বলেন, ডিক্লারেশন বলেন, এটা তো জরুরি প্রত্যেকের জন্য, দেশের জন্য, বিএনপির জন্য, এনসিপি যে ছাত্ররা তাদের জন্য আরও বেশি, আর এই সরকারের জন্য তো আরও বেশি। কারণ আপনি এরই মধ্যে দেখেন এই সরকারের বৈধতা নিয়ে হঠাৎ করে কিন্তু প্রশ্নটা বেশি তুলে ফেলেছে জামাতে ইসলামী। এটা কি আপনি মাস দুয়েক আগে ভেবেছিলেন যে এই সরকারের বৈধতা নিয়ে এভাবেই প্রশ্নটা উঠবে? তাহলে এই সরকারের বৈধতা নিয়ে তো আওয়ামী লীগও প্রশ্ন করছে। তাহলে আমি বলতে চাচ্ছি যেটা, যে নির্বাচন যেহেতু সামনে, আপনাদের মধ্যে বিরোধ থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু আপনাদের যে ডেলিভারিটা হচ্ছে, এক এক দলকে যেই ভাষায় কথা বলছে, আমাদের হাত পাখার ওই দিক থেকে বলা হচ্ছে যে চোর গিয়ে ডাকাত এসেছে, তারা তাদের মতো ন্যারেটিভ দিচ্ছে। তো চোর ডাকাত এগুলো তো আওয়ামী লীগও বিএনপিকে বলতো, বিএনপি আওয়ামী লীগকে বলতো ডাকাত, লুটেরা, অর্থাৎ শব্দ ওগুলোই আগে অন্যরা সহ বলতো, এখন নিজেরা বলে। এতে করে মানুষেরও তো একটা, আপনি হিসাব নিকাশ শব্দটা ব্যবহার করেছেন, মানুষেরও তো একটা হিসাব নিকাশ থাকতে পারে। দলগুলোর যেমন হিসাব নিকাশ আছে, সাধারণ মানুষের অর্থাৎ ভোটারদেরও কিন্তু একটা হিসাব নিকাশ থাকতে পারে। সেটা আপনি, আমি বা উনি সবাই মিলেও বদলাতে পারবো না। কিন্তু সংবিধান কেন্দ্রিক বিতর্কের অবসান কিভাবে হবে? গণঅভ্যুত্থানের পর থেকে তো আমরা এই বিতর্কটা দেখছি, রাজনৈতিক দলগুলোর মাঝে কিন্তু এখনো আমরা দেখছি একই বিষয়ে বিতর্ক। যেমনটি বিএনপি স্থায়ী কমিটির সদস্য আরও যুক্ত করেছে যে সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে যে কোনো কিছু করলে এমন একটি পরিস্থিতি নজির সৃষ্টি হবে যে নজিরটা আগামী 2 বছর পরে, 5 বছর পরে বারবার কোনো না কোনো দাবির মুখে পড়বে। জি, যুক্তি আছে ওনার এই কথার। উনিও কিন্তু একটা বন্দোবস্তর কথাই বলছেন। এটাও কিন্তু এক ধরনের সনদের প্রতি একটা আকর্ষণ, সনদ থেকে সরছেন না কিন্তু। তো পদ্ধতি নিয়ে এক কথা দু কথা হচ্ছে, কিন্তু কথাগুলো এই মাত্রার হবে কেন? আমি বলতে চাচ্ছি ওই বিষয়টা। সনদ তো প্রত্যেকের যার যার দলের জন্য প্রয়োজন। উদাহরণ যদি এভাবে বলি, ধরেন আওয়ামী লীগ কখনো ব্যাক করলো, আওয়ামী লীগ তো মামলা করেই আছে, শুধু 5 আগস্টের জন্য না, 5 আগস্টের আগে প্রত্যেকটা ঘটনার জন্য কিন্তু মামলা আছে। মেট্রো রেলে আঘাত করা, এখানে ওখানে হামলা করা, ফৌজদারি অপরাধের মামলা, ওগুলো অর্থাৎ গুরুতর মামলা। ওখানে আসামি কারা কারা? এই ছাত্ররা, অর্থাৎ তখন যে 6 সমন্বয়ক মনে আছে বোধহয় আপনার, ওরা আসামি। আবার বিএনপিও আসামি, কারণ বিএনপি এখন আরও গুরুতর আসামি হবে। এই কারণে বিএনপি মাঝে মধ্যে বলার চেষ্টা করে যে ছাত্ররা তো সামান্য কয়েকদিন করেছে, আমরা তো তাদের চেয়ে আরও বেশি করেছি, তার মানে আসামি হিসাবে আমাদের নামটা আরও আগে। তো হয়তোবা তখন বলা যাবে না আমরা আসলে তাদের সাথে ছিলাম না, কারণ আমাদের রাজনীতিতে কিন্তু শেষ কথা বলতে কিছু নাই। তাহলে আপনি বলবেন যে প্রমাণ কি আপনারা যে ছিলেন না? ধরুন আমি আদালতের অংশটুকু বলছি যে আপনারা যে ছিলেন না, এটা প্রমাণ কি? তো প্রমাণ হয়তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য সামনে আনা যাবে। কারণ 5 আগস্টের ওনার আগে একটা বক্তব্য ছিল যে আমরা কিন্তু ছাত্রদের এই আন্দোলনে নেই। সেটা হচ্ছিল একটা কৌশল। যখন 5 আগস্ট ঘটে গেছে তখন বলেছে যে নেই বল মানে ছিলাম না তা নয়, বেশি করেছিলাম, যাবতীয় কাজ তো আমরাই করেছি। তাহলে আপনি যখন আইনের প্রশ্নের দিকে যাবেন তাহলে প্রত্যেকেই আসামি। এখন কে 1 নম্বর আসামি হবে, কে 2 নম্বর হবে, ওটা পরে। তার চেয়ে বড় কথা, এই যে সরকারটি 1 বছরেরও বেশি চালাচ্ছে দেশ, এই সরকারটি যে অবৈধ হয়ে যায়, এগুলো কিন্তু তাদের বোধহয় যার যার জায়গা থেকে খেয়াল করবার বিষয় আছে, একটু ভাবনার বিষয় আছে যে আমরা কি বলছি, কতটুকু বলছি। মুখ দিয়েছেন আল্লাহ কথা বলার জন্য এবং খাওয়ার জন্য, তার মানে কি যা তা খাবো, যা তা বলবো এই মুখ দিয়ে? সম্ভবত ওনাদের এই যে বিরোধগুলো এখন, এগুলো আরো শালীন ভাষায় নিষ্পত্তি করা যায়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আরও যে 2টি লাইন যুক্ত করেছেন সেটি হচ্ছে যে তাদের কথাই মানতে হবে যে সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে অবৈধভাবে ঘোষণা নাকি এখনই জারি করতে হবে উইথ ইমিডিয়েট এফেক্ট, যে আজকে থেকে কার্যকর হলো ধরে নিয়ে। তবে কি তিনি জাতীয় ঐকমত্য কমিশনের কথা বোঝাতে চেয়েছেন? আজকে বলতে শুধু আজকে নয়, উচিত তো ছিল সেটা 5 আগস্টেই করা। 5 আগস্টে যদি এই কাজটুকু করে ফেলা হতো, একটা ঘোষণা বা ঘোষণাপত্র বা সনদ, যেটাই বলেন আপনি, সম্ভবত কেউ না করতো না, সবাই এক বাক্যে রাজি হয়ে যেত। তো সেটা হয়নি, সেটার বিশ্লেষণ নানান। তো অন্তত একটুকু দায়ী করা যায় যে ছাত্রদেরকে, যে ছাত্ররা সাহসী, তখন পর্যন্ত দুর্দান্ত সাহসী, এমনকি তখন তাদের সততা নিয়েও প্রশ্ন ছিল না, এখন আছে। তখন তারা যেটা বলতো সেটাই শুদ্ধ হতো।
সেটাতে কারো আপত্তি থাকতো না। তো এরকম একটা জায়গায় ছাত্ররা হয়তো সাহসের পরীক্ষায় উত্তীর্ণ, আন্দোলনের পরীক্ষায় উত্তীর্ণ, সরকার হটানোর পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু এরপরে যেটা রাজনীতি আছে, রাজনীতিতে তারা যে উত্তীর্ণ নয় সেটা কিন্তু দিনে 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 প্রমাণ হয়েছে। আবার খেয়াল করে দেখুন, বিএনপি কিন্তু ইচ্ছে করলে কি বাতলে দিতে পারতো না যে অভ্যুত্থান বা বিপ্লবের পরে কিন্তু একটা ঘোষণাপত্র লাগে? দেয়নি কিন্তু। আর ছাত্রদেরও সেটা মনে পড়েছে বছর খানেক পর যে আমরা বোধহয় গোলমাল একটা করে ফেলেছি। তো সেটা উপলব্ধি হওয়ার পর হাসনাত কিন্তু বলেছেন যে রাজনীতিবিদরা যত ঘনিষ্ঠ হচ্ছে দলগুলো, আমাদের দিকে বোধহয় ফাঁসির রশি আস্তে আস্তে এগুচ্ছে। আরেকজন আছে হান্নান মাসুদ, আরও কয়েকজন আছে, তারা বলছে যে রাজনৈতিক দলগুলো বোধহয় আমাদেরকে জ্যান্ত রাখবে না। অর্থাৎ উপলব্ধিটা হয়েছে 1 বছর পরে। তো 1 বছর পরে উপলব্ধি হওয়ার কারণে তাদের তাড়না একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। সেখানে তরুণদের রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি, সেই প্রশ্নটি রেখে এ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। পরবর্তী অংশে আবারও ফিরছি। খালেদ সাইফুল্লাহ সোহেল, যেমনটি বলছিলাম যে জুলাই সনদ অনেক প্রত্যাশার জন্ম দিয়েছিল। জুলাই সনদ আমরা যেমনটি জানি যে বছরের জুলাই চূড়ান্ত হবারও কথা ছিল। জুলাই শেষ হয়েছে, অগাস্ট শেষ হয়েছে, সেপ্টেম্বর শেষ হয়েছে, অক্টোবরে দাঁড়িয়ে আমরা এখনো জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নেই আটকে আছে। তাহলে চূড়ান্ত কিভাবে হবে? ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক মোস্তফা কামাল ভাই ক্লিয়ারই বলেছেন জুলাই সনদ নিয়ে। আমি আগের টকশোতেও আপনার এখানেই বলেছিলাম, আমাদের ছেলেগুলা জুলাই সনদের পরেও কামাল ভাই যেটা বললেন যে আসলে ওই সময় যদি হয়ে যেত তাহলে কিন্তু আজকে এগুলি বিতর্কই থাকতো না। ওই সময় সবারই একটা ঐক্যমত ছিল, সবার সব কিছুর মধ্যেই ছিল, যে কোনো বিষয়েই কোনো দ্বিমত ছিল না। তো ওই সময় আমাদের ছেলেগুলা হঠাৎ একদিন একটু পাক নামেই বলবো, এটাকে একটা ডেট করে ফেললো যে জুলাই সনদ অমুক তারিখে আমরা দিয়ে দিব। শহীদ মিনার যেটা ডেট করলো, কামাল ভাইয়ের মনে আছে মনে হয়, ওই ডেটটা করে আসলে বিভেদটা স্টার্ট হয়েছে, স্পষ্ট করে ফেলেছে। এবং এই বিভেদটার কোনো দরকার ছিল না, কারণ আপনি জুলাই সনদ দিবেন একা একা তো আপনি দিতে পারেন না। এই জন্যই যে এটা সেই স্টেক হোল্ডার তো অনেকেই, স্টেক হোল্ডার যারা ছিল সবার সাথে আলোচনা করার দরকার ছিল। আর ওই সময় একটা রেডি করে আলোচনা করলেই হয়তো, ডেটটা না দিয়া। এটা ভুল করেছে, ভুলের মাসুলগুলো আজকে 13-14 মাস পরে আমরা দিচ্ছি। তাই এখন আপনি প্রশ্ন হচ্ছে এটা শেষ কোথায়? ভাই আমার একটা কথা বলেছে যে সালাউদ্দিন সাহেব যে সংবিধানের কথা বলেছেন, বিএনপি স্ট্যান্ডিং কমিটির নেতা, উনি তো যথার্থই বলেছেন যে আপনি সংবিধানটা ভায়োলেট করবেন কখন? ভায়োলেশনের যদি স্কোপ হয় দেন। আপনি যেমন হাসিনা সময়ে ফেসিজম ছিল বলে উনি কোনো আইন কানুন মানেন নাই বলেই তো এদেশের মানুষ তার বঙ্গভবনের দিকে গিয়েছে, এবং উনি ওইখান থেকে পালিয়েছেন, এবং মানুষ নেচেছে গেয়েছে। এটা এখন সারা দেশ পৃথিবীতেই হচ্ছে। আপনি দেখেন নেপালে হয়েছে কয়েকদিন আগে, শ্রীলঙ্কাতে হচ্ছে, এখন এটা ট্রেন্ড হয়ে গেছে যে কোনো কিছু হইলেই এটা তার ভবন ঘেরাও করতে হবে, তখন মন্ত্রী এমপি সবাই পালাবে, কেউ হেলিকপ্টারে, কেউ পানিতে পড়বে, কেউ হাফ প্যান্ট পরে দৌড়াবে। এটা ট্রেন্ড হয়ে গেছে। তা আমার বক্তব্যটা হয়েছে যে ওইটা তো সাংবিধানিক সিস্টেমের মধ্যে যায়, কেউ যায় নাই গণভবনে, যাওয়ার স্কোপও নাই, তখন আপনাকে ওই ট্রেনেই যেতে হবে। তা আপনি আসেন এখন যে আপনি তো প্রথম দিনই ভুলটা যেখানে করেছেন, আপনি গণ অভ্যুত্থানের যদি একটা বিপ্লবী সরকারের কথা বলতেন কিংবা আদার্স কিছু চিন্তা করতেন, আপনি যদি সপ্পু সাহেবের কাছে না যেতেন তাহলে আলোচনা আরেকটা হতো না। যে আপনি প্রথমেই শপথটা নিয়ে ফেললেন, শপথ নিয়ে আপনি তো ওই দিনই স্বীকার করে নিয়েছেন হাসিনা রাষ্ট্রপতি সঠিক, উনি ভালো আছেন, উনি থাকুক। কিছুদিন পরে আবার তাকে বদলানোর জন্য আন্দোলনে গেলেন। তখন তো সবাই বলেছে যে তখন এখন আপনি বদলাতে যাচ্ছেন কেন, এখন বদলালে কে হবে রাষ্ট্রপতি? সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হওয়ার স্কোপ ছিল। কিন্তু শপথ নেবার সময় রাজনৈতিক দলগুলো কোনো হস্তক্ষেপ করেছে কি? আসলে ওই সময় যে সিস্টেমটা ছিল, আমার ভাই যেটা বলে ফেলেছেন যে ছাত্রদের আমরা তাদের উপর নেতৃত্বের বার্তা এমনভাবে দিয়েছিলাম যে আসলে তোমরাই ডিসিশন নাও, আমাদেরকে জানাও, জানানোর মধ্যেই ছিল। রাজনৈতিক দলগুলো অভিযোগ করার ক্ষেত্রে ঠিক অভিযোগ করছে কিন্তু দায়িত্ব নিচ্ছে না। আসলে দায়িত্ব ওই সময় আমাদের ছিল, আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি, আমাদের দলও পরামর্শ দিয়েছে। আপনি জানেন যে মহাসচিবের কাছে এমন গুঞ্জন শুনি যে তখন জাতীয় সরকার গঠনের এক ধরনের আলোচনা ছিল। আপনি প্রতিটা বিষয়ে মহাসচিবের সাথে কথা হয়েছে, উনি অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে কথা বলে সব সিদ্ধান্তে গেছে। আমার বক্তব্যটা স্পষ্ট, আমরা ওই সময় সবকিছুতে আলোচনা করে করতে পেরেছি। এখন পারছি না কেন? এখন পারছি না 12-14 মাস পরে আপনি যে অবস্থানটাতে ছিলেন আপনি তো ওখানে নাই। আপনি এখন
আপনার উপরে অনেক অভিযোগ আসতেছে, আপনি এই করেছেন সেই করেছেন, যেই কাজটা গতানুগতিক রাজনীতিবিদরা করে, যেই প্রত্যাশা আমাদের সন্তানদের উপর আমরা করেছিলাম, এই প্রত্যাশা থেকে ছেলেগুলা দূরে সরে গেছে। তাদের কাছ থেকে প্রত্যাশা করেছিলাম নতুন একটা বাংলাদেশের, সুন্দর একটা বাংলাদেশের, বৈষম্যহীন বাংলাদেশের। বৈষম্যের কুঠা নিয়েই তো তারা আন্দোলন করেছে। এবং ভাই একটা কথা ফাঁকে বলেছে যে মির্জা ফখরুল সাহেব একদিন বলেছিলেন যে আমরা এদের এই আন্দোলনে কুঠার আন্দোলনে আমরা নেই, এটা ছাত্রদের আন্দোলন, আমরা মৌন সমর্থন করি। আমরা এক দফা হাসিনার আন্দোলনে আমরা ইনভলভ ছিলাম। নতুন বাংলাদেশ গড়ার শুধুমাত্র দায়িত্ব কি আসলে জুলাই যোদ্ধাদের? জুলাই যুদ্ধতে তো অবশ্যই না, তারা তো এটা পারবেও না, তারা তো পারছেও না। এটা আমাদেরই সমস্ত রাজনীতিবিদদেরকে মিলেমিশে ওই ছেলেদেরকে নিয়েই করতে হবে, এবং একসাথে নিয়েই তো একটা সরকার হয়েছে। তাদের প্রতিনিধি ছিল, তাদের সবাই ছিল, সুতরাং তাদেরকে বাদ দিয়ে তো কিছু হচ্ছে না। এখন কষ্ট হচ্ছে যে বিষয়টা, যে আপনি এখন এসে জুলাই সনদের কথা বলছেন, এখন এসে আপনি টেনশনে আছেন কি জন্যে? কারণ হাসিনার প্রতিটা লোক সচিবালয়ে বসে আছে, প্রতিটা লোক পুলিশে আছে, প্রতিটা লোক গ্রামে আছে। আপনি জানেন, আমার এলাকা কিশোরগঞ্জের কথাই বলি, এই গত জন্মদিনে গ্রামে গ্রামে ওরা তবলা বাজিয়ে জন্মদিন পালন করেছে। পুলিশ কয়টাকে ধরবে? অনেক নিউজ করার মতো স্কোপ ছিল না, এবং সব ফেসবুকে এসেছে। কিন্তু নিশ্চয় আপনি অবগত আছেন, খালেদ সাইফুল্লাহ সোহেল সাম্প্রতিক সময় তথ্য উপদেষ্টা যে অভিযোগটি করেছেন যে অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই বিএনপি এবং জামায়াত কারাকারি করে প্রশাসনে নিজেদের লোক নিয়োগ করেছে। আপনি আবার বলছেন যে স্বৈরাচারের দোসররা এখন পর্যন্ত প্রশাসনে আছে। তাহলে প্রশাসন আসলে এখন কার দখলে, বিএনপি, জামায়াত নাকি স্বৈরাচারের দোসরদের? ধন্যবাদ আপনাকে। প্রথমত, স্বৈরাচারের যারা ছিলেন তারা কিছু কিছু মাঝামাঝি, কিছু কিছু ফ্রন্টে ছিলেন, কিছু মিড লেভেলে ছিলেন, কিছু নিচু লেভেলে ছিলেন, কিন্তু কাছাকাছি ছিলেন ম্যাক্সিমামে। এখন যারা আছেন, ম্যাক্সিমাম লোকজনই আছেন এখনো, এরা ইনিয়ে বিনিয়ে কাজ করছে। আর আপনি যেটা বলছেন বিএনপি জামাত ভাগাভাগি করেছে, আমাদের আসলে ভাগাভাগি করার স্কোপ না। এই জন্য আপনি ফাঁকে একটা কথা বলেছেন, জাতীয় সরকারের কথা, আরও কিছু কথা আছে, সে সময় ছিল, আমরা এই কাজটাতে যাই নাই। আমরা ছেড়ে দিয়েছি তত্ত্বাবধায়ক সরকার, ইন্টেরিয়াম গভর্নমেন্ট যেটা, তারা যেটা করবে এটার পক্ষেই আমরা। কিন্তু ভিতরে ভিতরে জামাত কিছু প্ল্যান করে কিছু কাজ করেছে, এটার জন্য আমরা গত এই 2-3 মাস হয়েছে একটু সেফ জোনে আছি। এর আগে আমরা এই টেনশনে ছিলাম যে জামাত আসলে কি কি কাজ করছে। এখন কিভাবে সেফ জোনে আছেন আপনি? সেফ জোনে এই জন্য আছি কারণ জামাত যে এই পরিকল্পনা করেছে, এই যে এখানে বসানো, ওইখানে বসানো, ব্যাংক নিয়ে যাওয়া, এটা নিয়ে যাওয়া, সচিবালয়ে ঢোকা, তদবিরবাজি করা, এই করা সেই করা, এই কাজটা জামাত খুব ভালো জানে। এই জন্য এদের ওই অ্যাঙ্গেলে লোকগুলোও ছিল একটা সাইডের, এই কাজগুলো করেছে। এখন যখন ধরা পড়ে গেছে, এখন দেখেন জামাত একা হয়ে যাচ্ছে, দিন যাচ্ছে আর একা হচ্ছে। আপনি একটু আগে ভাই বললেন যে আপনি বলছেন যে আন্দোলনে নামছেন, আন্দোলনে এখন কিন্তু আর কেউ নাই। এনসিপি কিন্তু আন্দোলন থেকে সরে গেছে, পিয়ার থেকে। ওরা বলছে উচ্চকক্ষে পিয়ার লাগবে, নিম্নকক্ষে তারা নাই। আর ইসলামী আন্দোলন বলছে পিয়ার। আমার ধারণা ইসলামী আন্দোলন আগামী 8-10 দিনের মধ্যে ওনারাও সরে যাবেন। সরে গেলে জামাত একা পড়বে। দেখেন কালকে হেফাজতে ইসলামের আমির যেটা বলেছে, হেফাজত ইসলামের আমির স্পষ্ট করে বলেছে। কিন্তু রাজনৈতিক দলগুলো আসলে জাতীয় স্বার্থে ছাড় দিতে কতটা প্রস্তুত, সে আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শকদের সাম্প্রতিক রিপোর্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। খালেদ সাইফুল্লাহ সোহেল, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আমরা যদি জাতীয় স্বার্থের কথা বিবেচনা করি, রাষ্ট্রের স্বার্থের কথা বিবেচনা করি, সেই স্বার্থের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ছাড় দিতে প্রস্তুত কি, নাকি নিজেদের স্বার্থের সমীকরণ করতে করতেই তারা ব্যস্ত? ধন্যবাদ আপনাকে। গত 12-14 মাসে জাতীয় স্বার্থের দিকে তাকাই বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তার কোনো কথায়, কোনো কাজে আপনি খেয়াল করে দেখেন একটা কি জাতীয় স্বার্থের বাইরে গেছে? আপনি দেখেন উনি একটা কথা একটু শক্ত করে বলে ফেলছিলেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা দিতে হবে। উনি যে কথাটা বলেছিলেন এটাই এখন প্রমাণিত হচ্ছে সত্য, যে ডিসেম্বরের নির্বাচনটা হইলে আরও ভালো হতো দেশের জন্য। এই কথা বলার পরে ডক্টর ইউনূস সাহেব যখন লন্ডনে গেলেন, ওইখান থেকে উনি সরে আসছেন এইভাবে যে উনি পরে এটাকে ফেব্রুয়ারিতে নিয়েছেন, তারেক সাহেব সেটা মেনে নিয়েছেন। আপনি প্রতিটা ধাপে ধাপে উনি জাতীয় স্বার্থের কথাই বলছেন। আর রাজনীতিবিদের কথা বলেন, সমস্ত রাজনীতিবিদ যারা হাসিনার পতনের আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, কথাবার্তা বাজারে আসছে অনেক কথাবার্তা, তবে জাতির এই স্বার্থে, যে হাসিনাকে প্রোটেক্ট করার স্বার্থে আমার কাছে মনে হয় সবাই এখনো একমত। তবে কিছু তো কৌশল নির্বাচনে, আপনি যেটা বলেছেন আজকে আপনার এজেন্ডাই আছে হিসাব নিকাশের বেলায় অনেকেই আওয়ামী লীগের, জাতীয় পার্টির কিছু ভোট টানতে চায়। আপনি কথার কথা ধরে নেন, এনসিপি আমাদের ছেলেরা যে দলটা করলো, এই ছেলেদের দল করতে গেলে এই দলের নতুন লোক আনবে কোত্থেকে?
নতুন লোক আনতে হলে তো বাংলাদেশ থেকে নিতে হবে, কোনো জায়গা থেকে নিতে হবে, নিতে গেলেই তো দেবে কোনো না কোনো জায়গা থেকে চলে আসছে। আর আমাদের বিএনপির মতো বড় দলের সবচেয়ে সুবিধা হয়েছে যে আমাদের যেটা আছে এটা ধরে রাখতে পারলেই আমাদের চলে। আর জামাত ইসলাম যে একটু উচ্চাবিলাসী হয়ে গেছে, তাদের ভোটের পার্সেন্টেজ ছিল 5 থেকে 6-এর মধ্যে, তারা উচ্চাবিলাসী হয়ে যখন ক্ষমতার ধান্দায় গেল কিছু মিসগাইড হচ্ছে। আপনি দেখেন আর তো দলই নাই, ইসলামী আন্দোলনের পাখা, ওনা তো হাসিনার পার্টিই ছিলেন, হাসিনার সাথেই এতদিন ছিলেন। ইদানিং যখন সিটি কর্পোরেশনে নির্বাচনে উনি হারায় দিলেন কিংবা হেরে গেলেন, তখন তার উপরে যে অ্যাটাকটা হয়েছে তখনই উনি পীর সাহেব ভুলে গেছেন, এরপরে উনি হাসিনা বিরোধী আন্দোলন নেমেছেন। তো আপনি ধরেন এই রাজনীতিবিদরাও যেমন হেফাজতে ইসলামের কথা বলেন, এই সমস্ত ইসলামিক দলগুলোও জাতীয় স্বার্থে কিন্তু এখনো একমত। এই যে জুলাই অভ্যুত্থানে আমাদের ছেলেরা ভুল করতেছে, ভুল ধরিয়ে ধরিয়ে কিন্তু আমরা আবার সঠিক পথে নিয়ে আসতেছি। এবং তারেক রহমান সাহেব দেখেন প্রতিদিন তার যে 13 মাসের যত কথা আপনি যদি একটা একটা করে সুতার মালায় গাতেন জাতীয় স্বার্থের বাইরে, এখনো কিন্তু তারেক রহমান সাহেব এই জাতিটাকে ঐক্যবদ্ধ রেখেছেন। ডক্টর ইউনূস সাহেব মাঝে মাঝে একটু ভুল ত্রুটি করলে আমরা সমালোচনা করেছি এই জন্যে, কারণ ইউনূস সাহেব কিছু কথাবার্তায় আমাদের ছেলেদেরকে মিসগাইড করে ফেলছেন। এটা সত্য যে উনি প্রথম একজন ছেলেকে ধরে নিয়ে বলছে মাস্টার মাইন্ড, আরেকবার ছেলেদেরকে তার প্রেস সচিব বলছে ওরা প্রধানমন্ত্রী হবে, উনি আবার দল করার জন্য উৎসাহ দিয়েছেন, রিজাইন করে এসেছেন। আসলে রাজনীতি তো একটা পরিপক্কতার বিষয় থাকে, রাজনীতিবিদ তো আর একদিনে ঘুরে ওঠে না, রাজনীতিবিদের উপরে তো পিএইচডি করালো হাজার হাজার মানুষের, এটার উপর লেখাপড়া করতে হয়। আমাদের ছেলেদেরকে হুট করে নামিয়ে দিয়েছে। সোহেল, বর্তমান বাস্তবতায় আমরা আসলে কিভাবে মেলাবো সমীকরণটা? আমরা অন্তর্বর্তী সরকারের এই 14 মাসের হিসেব নিকেশটা যদি একটু বুঝতে চাই, আমরা দেখেছি বিগত সময়ে অন্তর্বর্তী সরকারের যে সিদ্ধান্তগুলো যেই রাজনৈতিক দলের পক্ষে গেছে সেই রাজনৈতিক দল পূর্ণ সমর্থন দিয়েছে, কিন্তু যে রাজনৈতিক দলের বিপক্ষে গিয়েছে তারা সমালোচনা করেছে। বিষয়টি কেমন? ধন্যবাদ আপনাকে। এই যে কথাটা বললেন যে যার পক্ষে বিপক্ষে গিয়েছে, আমি ধরেন বড় রাজনীতিবিদ তারা তো সরকারের যখন একটু এদিক সেদিক হয় একটু সমালোচনাতে যাবেই, এটাকে আমরা বড় করে ধরলে কিন্তু হবে না। জাতীয় ঐক্যের স্বার্থে এই বিষয়গুলো অনেক ছোট ছোট আমার কাছে মনে হয়। আপনি দেখেন ঐক্যমত কমিশনে যত দফা জমা দেওয়া হয়েছে প্রতিটা দলে 80 থেকে 90% মেনে নিয়েছে, তাহলে আমি ঐক্যমত নাই কই? এমন যদি হতো যে নির্বাচনে আমি যাব আর তারা যাবে না, একদম হানা পার্টি হতো, তাহলে একটা কথা হতো। আমি আপনার এটা অংশতেই বলেছি, যারা পিআর নিয়েও আন্দোলন করতেছে তারাও তো জাতির সাথে ঐক্যমতেই আছে, তারা তো ফেব্রুয়ারি নির্বাচনে যাবে এবং জামাত সবচেয়ে বেশি এগিয়ে নির্বাচনের জন্য, এবং নির্বাচন করতেছে আজকে 7 দিন যাবত। মোস্তফা কামাল, যদি 80% নিশ্চিত হয়েই যায় তাহলে আসলে কি কারণে আটকে আছে? ভ্যালু তৈরি করা, এটা হচ্ছে আপনার কথা যদি আমার পক্ষে যায় তাহলে ওই সময়টুকু আপনার আমার ভালোই লাগে, ঠিক পরক্ষণেই যখন আপনার কোনো বক্তব্য ওনার পক্ষে যাবে তাৎক্ষণিক আমি আপনার সমালোচনা শুরু করে দেবো। আমি নিজেই বোধহয় জানি না আমি কি করি। আর রাজনীতিতে এই প্রবণতাটা বেশি, বাইরের থেকে আমরা বলতে পারি এই রোগের প্রভাবটা খুব বেশি। উদাহরণ দেই আপনাকে, যখন প্রধান উপদেষ্টা লন্ডন গেলেন, তারেক রহমান সাহেবের সাথে দেখা করলেন, বৈঠক করলেন, আপনার মনে আছে জামাত এটাতে বেশ আপত্তি করেছিল, যেটা কিভাবে হয় একজন নেতার সাথে একজন প্রধান উপদেষ্টা দেখা করতে গেলেন। এনসিপি নেতা কর্মীরাও কিন্তু এই বিষয়ে আপত্তি জানিয়েছিল। যখন জামাতকে মনে করিয়ে দেয়া হলো যে আপনারা কয়েকজন তো লন্ডন গিয়ে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে আসছেন, তো ওনারটা যদি বাজে কাজ হয় আপনাদেরটা তো মহা বাজে কাজ, অল্প সময়ের মধ্যে দেখা গেল তারা ওই চ্যাপ্টারে আর ঢুকলো না। এটা কৌশল, এক ধরনের রাজনীতির প্রশ্নে কৌশল বলতে হয়। আর আমরা যারা গড়পড়তা মানুষ তো আমরা এগুলোর বলে দুষ্টামি করা, তো তাদের ক্ষেত্রে তো দুষ্টামি বলা যাবে না। এবার আসেন অন্যদিকে, জামাত যে কাজটা এবারও করেছে, হয়তো আমরা সেটা রেজাল্ট পাবো আরো কয়েকদিন পর। আমার পেশাগত অভিজ্ঞতা থেকে বলছি, এরশাদ জমানার শেষ দিকে, অর্থাৎ এরশাদ পদত্যাগ যদি করেন বা তাকে যদি বিদায় করা হয়, নির্বাচনটা কিভাবে হবে এই নিয়ে কিন্তু নানান ফর্মুলা দেয়া শুরু হলো। কেউ মানে কেউ মানে না, আর মানে না একটা তন্ত্র তো আছেই রাজনীতিতে। তখন জামাত একটা শব্দ ছাড়লো বাজারে যে কেয়ারটেকার সরকার। পরে এটা তর্জমা হয়েছে 4-5 বছর পরে, যেটা বাংলায় করলে হয় তত্ত্বাবধায়ক সরকার। তো ওই কেয়ারটেকার সরকারের বীজটা কিন্তু বা শব্দটা কিন্তু জামাত বাজারে ছেড়েছে। সেটা দেখেন পরবর্তীতে এত জনপ্রিয় হয়েছে। তো জনপ্রিয় হওয়ার পর এটা নিয়ে কিন্তু প্রতিযোগিতা। জামাত বলছে আমরাই তো এটার উদ্যোক্তা, শেখ হাসিনা বলতেছে না এটা আমার ব্রেন চাইল্ড, এটা ওনার মগজ থেকে আসছে।
বিএনপি বলল যে, যখন দিল নানান আন্দোলনের পরে বলল যে তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়ার উপহার, অর্থাৎ যখন বিষয়টা কার্যকর হয়ে গেল এটা নিয়ে এত তুমুল প্রতিযোগিতা। ঠিক এই পিআরও আজকে যেভাবে ছাড়া হয়েছে, আমার নমুনা দেখে মনে পিআরকে কি হচ্ছে জামায়াতের তর্জমা 2 হিসেবে বিবেচনা করছেন কিনা, আমি সেই প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছি, বিস্তারিত আলোচনায় ফিরতে চাই। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক, আমরা আবারও ফিরছি আলোচনায়। মোস্তফা কামাল, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন হবে বলে মন্তব্য করেছেন জিএম কাদের। শেখ হাসিনার সময়ও তাই হয়েছে, এখন সরকারি ও আধা সরকারি দলের মধ্যে নির্বাচন হতে যাচ্ছে। তিনি সরকারি দল বোঝাতে চেয়েছেন এনসিপি এবং জামায়াত ইসলামীকে, এবং আধা সরকারি দল হিসেবে বোঝাতে চেয়েছেন বিএনপিকে। একদিকে আমরা দেখছি নির্বাচন নিয়ে এক একজন এক একভাবে ন্যারেটিভ তৈরি করছে, আবার নির্বাচনের আগে আওয়ামী লীগের কার্যক্রম সচল হবে কিনা সে প্রশ্ন কিন্তু রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে। সব মিলিয়ে কি দেখছেন? অনেকগুলো বিষয় এখানে। প্রথমত জাতীয় পার্টির বিষয়টুকু বলি। এই দলটি হচ্ছে নির্বাচনের অঙ্ক ভালো বোঝে, কিভাবে কার সাথে থাকতে হবে সেটা কিন্তু তারা সেই ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই এই চর্চায় তারা অভ্যস্ত। এরশাদ, যারা আমরা স্বৈরাচার ছাড়া নামটা উচ্চারণ করলে নামটা কমপ্লিট হয় না, এই ভদ্রলোকের এরকম পতনের পরও জেলখানা থেকে 5 আসনে দিচ্ছে পরপর 2 বার, অর্থাৎ একটা ভোট ব্যাংক তাদের আছে, কোনো না কোনোভাবে সেটা করেছে। পরবর্তীতে এই দল আবার আওয়ামী লীগের সাথে মিলেমিশে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। এরশাদ সাহেবের মন্ত্রী হয়েছিলেন একজন আনোয়ার হোসেন মঞ্জু, তিনি আবার নিজে জেলখানার থেকে ছাড়া পেয়েছেন। আবার এই দলে পরবর্তীতে বিএনপির সাথে 4 দলীয় জোটও করেছে একটা পার্ট। বিএনপির কিন্তু তখন তারে আর মনে হয় নাই, স্বৈরাচার মনে হয় নাই। না, একটা পার্ট দিছিল। কোন পার্টটা? জাফর। ওইটা ভাঙ্গার পরে, ভাঙ্গার আগে এরশাদ সাহেব যখন বেরিয়ে গেছেন তখন ওরা আবার 2 বার। ছোট করে শুনবো মোস্তফা কামাল। আমি শেষ করি। তো এই দলটিরও কিন্তু এখন হিসাব নিকাশ আছে। তারা এরই মধ্যে বিএনপির কাছে একটা কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে যে বিএনপি যদি আমাদেরকে একটু দেখে শুনে রাখে এটা বিএনপির জন্য ভালো হবে, একটা মেসেজ তারা দিয়ে দিল। আবার একই সাথে আওয়ামী লীগের সাথেও তাদের একটা বোঝাপড়া, ঐতিহাসিক বোঝাপড়া, আর ভারতের সাথে তো আছেই। তো এরকম একটি দল সে টিকে থাকতে চাইবে, এটাই তো স্বাভাবিক, তারও তো ভোট আছে। এখন প্রাসঙ্গিক যেটা আওয়ামী লীগ, এখানে ধরেন আপনি আওয়ামী লীগ নিষিদ্ধই থাকলো, সিদ্ধ হলো না এই নির্বাচন পর্যন্ত, তাদের যে কর্মীগুলা তারা কি নিষিদ্ধ? অর্থাৎ তাদের যে ভোটাররা তো নিষিদ্ধ নয়। তাহলে এই ক্ষেত্রে আপনি আওয়ামী লীগের ভোটগুলো কে টানবে, কে নেবে, ওখানেও একটা হিসাব নিকাশ আছে। আবার জাতীয় পার্টিকে কে আয়ত্ত করলে কত শতাংশ কার উন্নতি হবে, ওই একটা হিসাব নিকাশও আছে। তো এই হিসাব নিকাশের ক্ষেত্রে এখন পর্যন্ত বড় দল হিসাবে কিন্তু বিএনপি ভালো পজিশনে। ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা আবার কামাল। বিএনপিও যথেষ্ট কৌশলী, তারা বলে যে আমরা কোনো দল নিষিদ্ধ চাই না, এটা কিন্তু তাদের আরেকটা হিসাব নিকাশ, অর্থাৎ কৌশলী হিসাব নিকাশ। ধন্যবাদ জানাচ্ছি। খালেদ সাইফুল্লাহ সোহেল, এনসিপি কি করবে? জামাত যথাসময়ে তাদের যথা কাজটা করে ফেলবে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন, কারণ তারা তাদের হাইপ অনেক তুলে ফেলেছে। ডাকসু জাকসু নির্বাচন মিলিয়ে তারা একটা হাইপের মধ্যে আছে। ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা কামাল। খালেদ সাইফুল্লাহ সোহেল, এনসিপির হিসাব নিকাশটা এক এক দল নির্বাচনের হিসেব নিকেশ এক এক ভাবে করবে, কিন্তু পুরনো হিসেব নিকেশ এবার কতটা কাজে আসবে? আমরা যেমনটি জানি যে আগামী নির্বাচনে নতুন ভোটার প্রায় 4 কোটি, মোট ভোটারের 30%। রাজনৈতিক দলগুলো সেই ভোটারদের বিবেচনাটা কিভাবে করবে? ধন্যবাদ আপনাকে। যে নতুন ভোটারদের স্টেক হোল্ডার হওয়ার জন্য নতুন একটা দল হয়েছিল এনসিপি। আমরাও প্রত্যাশা করেছিলাম যে অন্তত নতুন ভোটারের একটা পার্ট তাদের পক্ষে থাকবে। দুর্ভাগ্যবশত আমাদের এই প্রজন্মের এই নেতৃত্বটা ওরা সঠিকভাবে দিতে পারলো না, এবং বলা যায় যে একমত ব্যর্থই হয়ে গেছে। এখন আমি অনুরোধ করব বিশেষ করে বড় দল হিসাবে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে, যে এই ছেলেরা যতটুকুই ভুল করে থাকুক, এই নতুন উদ্যমী তরুণদেরকে টেনে আমার কাছে মনে হয় স্পেস তাদেরকে দেওয়া উচিত, দিয়ে এই তরুণদেরকেও যেন সামনে রাজনীতি করার স্কোপ থাকে। কারণ এই ছেলেগুলাই মন্তব্য করার সময় অ্যাক্টিং চেয়ারম্যান সম্বন্ধেও মন্তব্য করেছে, বিএনপিকেও ছাড়া কথা বলে না কখনো। ইদানিং একটু ভালো পথে আসছে, সঠিক ট্র্যাকে আছে। আমি বলতেছি এই জন্যে যে আসলে আপনি অভ্যুত্থানের পরে তাহলে এনসিপির যারা রয়েছে তাদেরকে আপনি প্রায় 4 কোটি নতুন ভোটারের প্রতিনিধি হিসেবে ধরে ভাবছিলাম, প্রথম ধরে নিয়েছিলাম যে নতুন প্রজন্মের এই প্রতিনিধিত্ব তারা করবে, এবং তারা এইভাবেই মোটামুটি রেডি হয়েছিল। এবং এদের মধ্যে অনেক মেধাবী ছেলেপেলেও ছিল
যারা এটা পারতো ইচ্ছা করলেই। কিন্তু এরা যখন ব্যর্থ হয়ে গেছে, এখন এই ছেলেগুলা যাবে কোথায়? এরা যাচ্ছে এখন বিভিন্ন পার্টে ঘুরছে, বিভিন্ন পার্টে ঘুরতে ঘুরতে আসলে হয়েছে কি প্রজন্ম থেকে প্রজন্ম এটা চলে আসছে। ওরা এবার একটা বড় আশা নিয়ে এটার পক্ষে ছিল, যেহেতু আশাহত হয়েছে তাদের কাছ থেকে, এখন সেটা ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে বিভিন্ন ফ্রন্টে যাবে। আর বিএনপি ইদানিং তরুণদেরকে গুরুত্ব দিচ্ছে এবং এবারে নির্বাচনেও তাদের যে তরুণ নেতৃত্ব আছে, যারা ক্লিন ইমেজের, যারা নেতৃত্ব দিতে পারবে, এলাকাতে যে তরুণদের অবস্থান ভালো আছে, যাদের সাথে শিক্ষিত সমাবেশ আছে, এদের দিকে ধাবিত হচ্ছে। তা বিএনপি একটা বিশাল পার্ট এখান থেকে নেবে। জামাত তো চেষ্টা করতেই আছে যে ডাকসু বাক্সু এগুলা দিয়া মোটামুটি দেখাচ্ছে যে আমরা এটা করতেছি। বাট জামাত ইসলামের প্রবলেম হয়েছে, ওনারা যখনই এই যে দেখেন তাদের একটা লোগোর মধ্যে থেকে আল্লাহু আকবার নাম লেখা ছিল, এই নামটা সরিয়ে হিসাব নিকেশে আওয়ামী লীগ পুনর্জীবিত হবে কি? এবং হিসাব নিকেশে আওয়ামী লীগ ভাই যেটা বললো যে আওয়ামী লীগ থেকে তো আপনি বের করে দিতে পারেন নাই, আওয়ামী লীগ তো আছে, তো এই লোকগুলা যাবে কই? দেখুন চেনা যে চোর ডাকাত ছিল, যারা ডাকাতি করেছে চুরি করেছে, তারা তো চলে গেছে আন্ডারগ্রাউন্ডে, আর বাকি তো ফিল্ডে আছে। এদের ভোটটা হলে যাবে কোথায়? এই ভোটটাও তো কেউ না কেউ নেবে। আর বিএনপি যে পলিসিটা অ্যাডপ্ট করেছে যে কোনো দলকে নিষিদ্ধ করে কোনো ফয়সালা হয় না, তাহলে জামাত ইসলামের মতো দল যারা ৭১-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদেরকে নিষিদ্ধ করেও তো টিকা যায় নাই। আপনি রাজাকার শব্দটা কত বড় গালি শব্দ, হাসিনা এটা উচ্চারণ করেছে বলে রাজাকার শব্দটা একসময় হেলাফেলা হয়ে গেছে। হিসাব নিকেশে আওয়ামী লীগ কিংবা জামায়াতে ইসলামী, বিএনপি সবাই যার যার মতো সমীকরণ করছে এবং তরুণরা সোহেল, ধন্যবাদ জানাচ্ছি, মোস্তফা কামাল আপনাকেও। দর্শক, শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।